ওয়েলকাম টু মাই ফার্স্ট ক্লাস অন ওড টু দ্য ওয়েস্ট উইন্ড বাই পিবি সেলি। দেখো আজকে আলোচনা করব পিবি সেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। পিবি সেলির পুরো নাম হচ্ছে পার্সি বিসি সেলি, এটা তুমি জানো। দেখো প্রথমেই আমরা কবি সম্পর্কে দু এক কথা জেনে নেব। অ্যাবাউট দ্য পোয়েট পার্সি বিসি সেলি, দ্য সন অফ এ ব্যারোনেট, উনি একজন ব্যারোনেটের পুত্র সন্তান ছিলেন। ওয়াজ বর্ন অ্যান্ড ফিল্ড প্লেস ওয়ার্নহাম ইন সাসেক্স, উনি সাসেক্সের ওয়ার্নহামের ফিল্ড প্লেসে জন্মগ্রহণ করেন। সালটা কত না 1792 সালে 4th আগস্ট। হি ইজ দ্য মোস্ট পপুলারলি ভিশনারি পোয়েট ইন ইংলিশ লিটারেচার, উনি ভিশনারি পোয়েট হিসাবে ইংলিশ লিটারেচারে একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। সেলিস ক্রিয়েটিভ লাইফ ওয়াজ ব্রিফ অ্যান্ড বিজি, সেলির যেটা ক্রিয়েটিভ লাইফ ছিল অর্থাৎ যেটা পোয়েটিক লাইফ ছিল সেটা কিন্তু খুবই সংক্ষিপ্ত এবং খুব ব্যস্ততার মধ্য দিয়েই কেটেছে। হিজ চিফ ওয়ার্কস আর, ওনার যে বিখ্যাত কিছু কাজ সেগুলো হচ্ছে নাম্বার 1 কুইন ম্যাভ, নাম্বার 2 আলাস্টার, নাম্বার 3 প্রমিথিয়াস আনবাউন্ড। মনে রাখবে এটা প্রমিথিয়াস আনবাউন্ড, এটা পরবর্তীকালে কাজে লাগবে। নাম্বার 4 অ্যাডোনিস অ্যান্ড সাম লিরিক্যাল পোয়েমস টু হিজ ক্রেডিট, এবং উনি কিছু লিরিক্যাল পোয়েমসও লেখেন যেটা আমার ক্রেডিটে যায়। দিস ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, টু এ স্কাইলার্ক অ্যান্ড দ্য ক্লাউড। এই দ্য ক্লাউড এই কবিতাটা হয়তো পড়ে থাকবে উচ্চ মাধ্যমিকে, যদি কেউ ওয়ার্ল্ড সিলেবাসে পড়ে থাকো। ওড টু এ স্কাইলার্ক এটাও খুব একটা ইম্পর্টেন্ট কবিতা। আর ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এটা তুমি ম্যাগনেটিক বলো, স্প্লেন্ডিড বলো, সমস্ত অ্যাডজেক্টিভই এর পেছনে লাগানো যেতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। এর সাইজ বা এর চেহারা যতটা বড় তার থেকে 100 গুণ বেশি ইম্পর্টেন্ট এবং 100 গুণ বেশি পোয়েটিক। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা লিরিক্যাল পোয়েম। ওনার কয়েকটা লিরিক্যাল পোয়েমের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে, আবার বলছি, নাম্বার 1 ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, নাম্বার 2 টু এ স্কাইলার্ক অ্যান্ড নাম্বার 3 দ্য ক্লাউড। মনে রাখবে উনি একটা গুরুত্বপূর্ণ এসে লিখেছিলেন যেটা নাম হচ্ছে ডিফেন্স অফ পোয়েট্রি। নেক্সট আমাদের যেটা পাঠ্য বিষয় ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, সেটা লেখা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে এবং পাবলিশড হয়েছিল 1820 খ্রিস্টাব্দে। এটা পাবলিশড কোথায় হয়েছিল? প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড আদার পয়েন্টস। মনে রাখবে আমি আগেই বললাম যে প্রমিথিয়াস আনবাউন্ড এই গ্রন্থের নামটা মনে রাখবে, কেন কি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যেটা আমাদের পাঠ্য বিষয় এটা পাবলিশড হয়েছিল 1820 খ্রিস্টাব্দে প্রমিথিয়াস আনবাউন্ড অ্যান্ড আদার পয়েন্টস এই গ্রন্থতে, এবং এই কবিতাটা লেখা হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। আর্গুমেন্ট কি আছে? দিস ওড ইজ মেনলি অ্যান ইনভোকেশন টু দ্য ওয়েস্ট উইন্ড ইন ইটস টু ফোল্ড ফাংশনস। দেখো আর্গুমেন্ট অর্থাৎ পিবি সেলি নিজে স্বীকার করছেন এই কবিতাটার ফাংশন কি বা এই লিরিক্যাল পোয়েমটার ফাংশন কি। কি ফাংশন? অ্যান ইনভোকেশন টু দ্য ওয়েস্ট উইন্ড ইন ইটস টু ফোল্ড ফাংশনস দ্যাট অফ এ ডিস্ট্রয়ার অ্যান্ড অফ এ প্রিজার্ভার। অর্থাৎ ওয়েস্ট উইন্ড ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কাজ করছে। ডিস্ট্রয়ার মানে হচ্ছে যে ধ্বংস করে বা ধ্বংসকারী, এন্ড প্রিজার্ভার মানে হচ্ছে যে সঞ্চয় করে। দ্য পোয়েট ডিসক্রাইবস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ওয়েস্ট উইন্ড অন দ্য আর্থ। উনি আর কি বর্ণনা করেছেন? এই পৃথিবীর উপরে ওয়েস্ট উইন্ডের প্রভাব কতখানি, ইন দ্য স্কাই আকাশের কতখানি প্রভাব, অ্যান্ড অন দ্য সি এবং সমুদ্রের কতখানি প্রভাব। অ্যাকচুয়ালি জল, স্থল, আকাশ এই সমস্ত জায়গায় ওয়েস্ট উইন্ড কিরকম প্রভাব ফেলে সেটাই কিন্তু এখানে কবি বর্ণনা করেছেন। ক্লিয়ার? এই কবিতার যেটা আর্গুমেন্ট এটা কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে। আমি আবার বলছি, দিস ওড ইজ মেনলি অ্যান ইনভোকেশন টু দ্য ওয়েস্ট উইন্ড ইন ইটস টু ফোল্ড ফাংশন। এটা দুটো ফাংশন দেখা যায়, একটা কি, একটা হচ্ছে ডিস্ট্রয়ার, একটা হচ্ছে প্রিজার্ভার। আর এখানে কবি ওয়েস্ট উইন্ডকে কিভাবে বর্ণনা করেছেন, তার যে প্রভাব পড়ে কোথায় না অন দ্য আর্থ, মিনস হচ্ছে এই পৃথিবীর মাটিতে অর্থাৎ স্থলভাগে কি প্রভাব ফেলে, ইন দ্য স্কাই অর্থাৎ বাতাসে বা আকাশে কিরকম প্রভাব ফেলে, অ্যান্ড অন দ্য সি অর্থাৎ জলভাগে কিরকম প্রভাব ফেলে। তাহলে আমরা জানি জল, স্থল, আকাশ তিনটে জায়গায় ওয়েস্ট উইন্ড কিরকম প্রভাব ফেলে তার একটা বর্ণনা আমরা পেয়ে থাকি। দ্য পোয়েট কনসাস অফ হিজ ওন লিমিটেশন এগার টু শেয়ার দ্য স্ট্রেংথ অফ দ্য ওয়েস্ট উইন্ড। কবি উনি নিজের ক্ষমতা সম্পর্কে খুবই সচেতন, কিন্তু উনি চাইছেন যে ওয়েস্ট উইন্ডের সাথে নিজের ক্ষমতাকে, নিজের স্ট্রেংথকে শেয়ার করে নিতে। ইনভোকস ইট টু আইডেন্টিফাই ইট স্পিরিট উইথ হিজ, এবং উনি চাইছেন যে ওনার যেটা স্পিরিট সেটা ওয়েস্ট উইন্ডের সাথে একাত্মবোধ করে নিতে। সো দ্যাট হি মে ফিল স্ট্রঙ্গার এগেইন টু ব্রেথ ইন দ্য ট্রাম্পেট টনস। যার ফলে উনি কি করতে পারেন? হি মে ফিল স্ট্রং, যাতে উনি নিজেকে একটা স্ট্রং অনুভূতি করতে পারেন এগেইন টু দ্য ব্রেথ ইন দ্য ট্রাম্পেট টোনস, এই ওয়েস্ট উইন্ডের সাথে। অর্থাৎ ওয়েস্ট উইন্ড যতখানি স্ট্রং, কবি নিজে যেন ততখানি স্ট্রং অনুভব করতে পারেন। ইন দ্য ট্রাম্পেট টোনস দ্য প্রফেসি অফ রিজেনারেশন। রিজেনারেশন মিনস হচ্ছে নতুন করে পুনর্জন্ম হওয়ার, টু দ্য ডেড অ্যান্ড ক্যালস ওয়ার্ল্ড। অর্থাৎ এই জগতে যেন আবার নতুন করে কোনো কিছুর সঞ্চার হয়, নতুন করে যাতে কোনো কিছু জন্ম নিতে পারে, তার যে স্ট্রেংথের প্রয়োজন তার পূর্বাভাস উনি কিন্তু এখানে দিয়েছেন। ক্লিয়ার? এরপর দেখো আমরা জানি যে টাইটেলই হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ ওয়েস্ট উইন্ড এই কবিতাটা কি না, এই কবিতাটা হচ্ছে একটা ওড। তাহলে আমাদের জানতে হবে যে ওড কি।
বা ওড কত প্রকার। দেখো ওড comes from Greek word aiden। ওড কথাটা এসেছে একটা গ্রিক শব্দ aiden থেকে, যার অর্থ হচ্ছে টু সিং অর চান্ট, অর্থাৎ গান। ওড ইজ এ লং লিরিক পোয়েম। এটা মনে রাখতে হবে যে ওড হচ্ছে একটা লং লিরিক পোয়েম দ্যাট ইজ সিরিয়াস ইন সাবজেক্ট এন্ড ট্রিটমেন্ট। যার যেটা সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ ওডের যে সাবজেক্ট ম্যাটার হবে, যে সাবজেক্টের উপর এটা লেখা হবে, সেটা অবশ্যই একটা সিরিয়াস হতে হবে। এলিভেটেড ইন স্টাইল, এলিভেটেডও খুব সুন্দর হতে হবে, এন্ড এলাবোরেট ইন স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, এবং যেটা স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হবে সেটা খুব একটা এলাবোরেট টাইপের হতে হবে। এরপরে ওড হচ্ছে তিন প্রকার। কি কি? প্রথমত হচ্ছে পেন্ডারিক ওড বা রেগুলার ওড, এবং 2 নাম্বার হচ্ছে হোরাসিয়ান ওড, এবং 3 নাম্বার হচ্ছে ইরেগুলার ওড অথবা রোমান্টিক ওড। পেন্ডারিক ওড কি? পেন্ডারিক অথবা রেগুলার ওড হচ্ছে ইট ইজ নেমড ফর দ্য এনসিয়েন্ট গ্রিক পোয়েট পিন্ডার। দেখো পেন্ডারিক ওড এবং হোরাসিয়ান ওড এটার মধ্যে তুমি এভাবে মনে রাখবে যে পেন্ডারিক ওড এটা হচ্ছে একজন বিখ্যাত গ্রিক কবি ছিলেন যার নাম ছিল পেন্ডার, তার নাম অনুসারে একে বলা হয়েছে পেন্ডারিক ওড। এবং হোরাসিয়ান ওড হচ্ছে রোমান পোয়েট। আমরা যখন ইংলিশ লিটারেচার পড়ি তখন দেখে থাকি হামাশাই গ্রিক এবং রোমান এই কথাটা এসে থাকে। সুতরাং হোরাস নামে যে ব্যক্তি ছিলেন উনি ছিলেন একজন বিখ্যাত রোমান পোয়েট, তো তার নাম অনুসারে বলা হচ্ছে হোরাসিয়ান ওড, অর্থাৎ উনি যে ওডগুলো লিখেছিলেন তাকে বলা হচ্ছে হোরাসিয়ান ওড। এবং গ্রিক পোয়েট পিন্ডার যে সমস্ত ওডগুলো লিখেছিলেন তাকে বলা হচ্ছে পেন্ডারিক ওড। এরপরে এই পেন্ডারিক ওড এবং হোরাসিয়ান ওডের মধ্যে কিছু পার্থক্য থাকে। কিরকম পার্থক্য? না, পিন্ডার অর্থাৎ বিখ্যাত গ্রিক পোয়েট পিন্ডার যে সমস্ত ওডগুলো লিখেছিলেন সেগুলো পারফর্ম করা হতো উইথ এ কোরাস এন্ড ডান্সার্স। অর্থাৎ কোরাস মিন্স তুমি জানো যে যখন একসাথে কোনো কিছু গান গাওয়া হয় সেটা হচ্ছে কোরাস মোড, অথবা ডান্সারের সাথে যখন গাওয়া হয় বা গানের তালে তালে যখন সেটা নাচা হয়। তো যখন পেন্ডারিক ওড যখন পারফর্ম করা হতো সেখানে অবশ্যই কোরাস এবং ডান্সার এই দুটোই উপস্থিত থাকতো। অফেন কম্পোজ টু সেলিব্রেট অ্যাথলেটিক ভিক্টরিজ, এবং এটা প্রায়শই লেখা হতো বিশেষ করে অ্যাথলেটিকদের জন্য। যখন কোন অ্যাথলেটিক সে জয়লাভ করত তাকে সম্মান জানানোর অর্থে অথবা তাকে উদ্দেশ্য করে এই পেন্ডারিক ওড লেখা হতো। তাহলে বুঝে গেলে যেটা পেন্ডারিক ওড আর রেগুলার ওড কি। এর একটা যদি ভালো উদাহরণ বলা যায় তাহলে হচ্ছে থমাস গ্রের দ্য প্রোগ্রেস অফ পোয়েজি। এরপরে 2 নাম্বার আছে হোরাসিয়ান ওড। হোরাসিয়ান ওডের কি ক্যারেক্টার আছে? ইট ইজ অরিজিনালি মডেলড অন দ্য মিটার টোন এন্ড ফ্রম দ্য ওডস অফ দ্য রোমান হরেস। এটা বিশেষ করে ম্যাটার এবং টোন এর উপরে নির্ভর করত। এর একটা ভালো এক্সাম্পল সেটা হচ্ছে ওড টু আটম by Keats। এরপর আসি রেগুলার ওড অর রোমান্টিক ওড। দেখো রেগুলার ওড was introduced in 1656 by Abraham Cowley who imitated the Pindaric style। আব্রাহাম কাউলে প্রথম এই ইরেগুলার ওডকে ইন্ট্রোডিউস করে বা রোমান্টিক ওডকে ইন্ট্রোডিউস করে কত খ্রিস্টাব্দে? না 1656 খ্রিস্টাব্দে। ঠিক আছে, উনি সাধারণত ইমিটেট করেছিলেন কাকে? পিন্ডারিক স্টাইলকে, and matter but disregarded the recurrent stanzaic pattern in each স্ট্রোফি। কিন্তু উনি আমরা দেখেছি আগে যে উনি যেভাবে কবিতা লিখতেন বিশেষ করে পিন্ডার, সেটা উনি ডিসরিগার্ড করেছেন বা সেটাকে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আমাদের যেটা পাঠ্য বিষয় ওড টু দা ওয়েস্ট উইন্ড, এটা কি ধরনের একটা ওড? এটা হচ্ছে রোমান্টিক ওড। ইট ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য রোমান্টিক পোয়েট স্পেশালি জন কিটস। আমরা জানি যে জন কিটস ছিলেন একজন রোমান্টিক পোয়েট, তো উনি এটা অ্যাডাপ্ট করেছিলেন। ক্লিয়ার? কার কাছ থেকে? না আব্রাহাম কাউলের কাছ থেকে। তো যেহেতু জন কিটস প্রথম অ্যাডাপ্ট করেছিলেন এবং উনি ইংলিশ ইন্ট্রোডিউস করেছিলেন, সুতরাং এটাকে বলা হচ্ছে রোমান্টিক ওড। ওড টু দা ওয়েস্ট উইন্ড বাই পিবি সেলি এন্ড ওড টু এ নাইটিঙ্গেল বাই জন কিটস, এই দুটো হচ্ছে রোমান্টিক ওডের আন্ডারে আসে। এই দুটো ওডই খুব গুরুত্বপূর্ণ, এই দুটো লিরিক্যাল পোয়েমই খুব গুরুত্বপূর্ণ, সমস্ত ধরনের পরীক্ষাতে ইম্পর্টেন্ট এবং তোমাকেও খুব ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো আমাদের যেটা পাঠ্য বিষয় ওড টু দা ওয়েস্ট উইন্ড এর স্ট্যানজা ওয়াইজ আমরা শর্টকাট অ্যানালিসিস দেখে নেব, যার ফলে আমাদের টেক্সটটা বুঝতে খুবই সুবিধা হবে। আজকে সাধারণত দুটো স্ট্যানজা আমরা আলোচনা করব, তার জন্য আমরা কি করব? দুটো স্ট্যানজার যে অ্যানালিসিস আছে খুব ভালো করে বুঝে নেব, তাহলে কি হবে? আমাদের দুটো স্ট্যানজা বুঝতে সুবিধা হবে। পরবর্তীকালে আমরা যখন স্ট্যানজা 3, স্ট্যানজা 4 এবং স্ট্যানজা 5 করব তখন সেটা আমরা ডিটেইলস আলোচনা করব। স্ট্যানজা 1, দ্য পোয়েট ইনভোকস দ্য ওয়েস্ট উইন্ড ইন ইটস টু-ফোল্ড ক্যাপাসিটি। আমরা আগেই দেখেছি যে এখানে পিবি সেলি ওয়েস্ট উইন্ডকে দুটো ফোল্ডকে বা তার দুটো ফোল্ডে যে তার কর্মক্ষমতা সেটা উনি দেখিয়েছেন। কি কি? অ্যাজ এ ডিস্ট্রয়ার অফ অল দ্যাট ইজ ওল্ড। উনি দেখিয়েছেন যেগুলো পুরনো বা যে সমস্ত জিনিসগুলো আর থাকার কথা নয় এই দুনিয়াতে। আমরা জানি যে পুরনো জিনিসকে ছেড়ে চলে যেতে হবে, নতুনদের জায়গা করে দিতে হবে। আবার এটাকে ঘুরিয়ে বলা যায় যে নতুনদের জায়গা করে দেওয়ার জন্য পুরনোরা সবসময় তাদের জায়গা ছেড়ে দেয়। ঠিক একই রকম ভাবে এখানে ওয়েস্ট উইন্ড দুটো ফাংশনে কাজ করে, একটা হচ্ছে ডিস্ট্রয়ার এবং একটা হচ্ছে প্রিজার্ভার। ডিস্ট্রয়ার কোনগুলো কাজ কি হিসাবে কাজ করে? ডিস্ট্রয়ার হচ্ছে অফ অল দ্যাট ইজ ওল্ড, অর্থাৎ যে জিনিসগুলো পুরনো, যে জিনিসগুলো মারা গেছে সেই জিনিসগুলোকে তুলে নিয়ে চলে যায় বা সেগুলোকে ধ্বংস করে দেয়। এন্ড অ্যাজ এ প্রিজার্ভার অফ অল
that makes for growth, এবং প্রিজার্ভার কোন দিক থেকে কাজ করে, নতুন কোনো কিছু সৃষ্টি করা বা জেনারেট করা, রিজেনারেট করা বলা যেতে পারে। অর্থাৎ ধ্বংস এবং সৃষ্টি এই দুটো জিনিসের ক্ষেত্রে ওয়েস্ট উইন্ড কাজ করে। এটা মনে রাখবে, এটা ফার্স্ট স্ট্যান্ডাতে বর্ণনা করা হয়েছে যে, এবং এখান থেকে একটা কোশ্চেনই আছে যে ওয়েস্ট উইন্ডকে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার কেন বলা হয়। তাহলে প্রথমে কি দেখলাম যে ফার্স্ট স্ট্যান্ডে দুটো ফাংশনকে নিয়ে কাজ করছে, একটা কি, একটা হচ্ছে ডেস্ট্রয়ার এবং একটা হচ্ছে প্রিজার্ভার। ডেস্ট্রয়ার কোন দিক থেকে, ডেস্ট্রয়ার হচ্ছে সমস্ত পুরনো জিনিসকে মানে পরিষ্কার করে নিয়ে চলে যায়, ধ্বংস করে দেয়, এবং নতুন জিনিসটা আবার নতুন করে জেগে ওঠে। অন দ্য আর্থ, এই পৃথিবীর উপরে, ইট মেক্স দ্য ট্রিজ সেট দেয়ার ড্রাই লিভস ইন অটম এন্ড ডিরাইভ সিডস আন্ডারগ্রাউন্ড সো দ্যাট দে মে জার্মিনেট ইন স্প্রিং। দেখো, জার্মিনেট মিন্স হচ্ছে অঙ্কুরোদ্গম। তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এই পৃথিবীর উপরে বা এই মাটিতে ইট মেক্স দ্য ট্রিজ সেট দেয়ার ড্রাই লিভস, অর্থাৎ এই যে ড্রাই লিভস যেগুলো হচ্ছে সেট মিন্স হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, ইন অটম। অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ড কখন আসে না, ওয়েস্ট উইন্ড অটমের সময়ই আসে। আমরা এখানে দেখবো যে কবি একটা জায়গায় উল্লেখ করেছেন অটম এন্ড স্প্রিং দুজনের বোন, অর্থাৎ অটমকে তুমি দিদি বলতে পারো এবং স্প্রিংকে তুমি অটমের বোন বলতে পারো। তাহলে কি বলছে, অন আর্থ ইট মেক্স দ্য ট্রিজ সেট দেয়ার ড্রাই লিভস, এই পৃথিবীর উপরে যে সমস্ত ড্রাই লিভস গুলো আছে সেগুলো ওয়েস্ট উইন্ড নিয়ে চলে যায়, অর্থাৎ পরিষ্কার করে নেয়। অ্যাকচুয়ালি প্রথম লাইনে আমরা যেটা দেখলাম যে পুরনো জিনিসকে তাদের জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের আগমনের কারণে। এন্ড ড্রাইভ সিডস আন্ডারগ্রাউন্ড সো দ্যাট, এবং ওয়েস্ট উইন্ড কি করে না, নতুন জার্মিনেট বা রিজেনারেশনের জন্য কি করে, ড্রাইভ সিডস বীজগুলোকে উড়িয়ে নিয়ে যায় এন্ড আন্ডারগ্রাউন্ড এবং মাটির নিচে বপন করে দেয়, সো দ্যাট যার ফলে দে মে জার্মিনেট ইন স্প্রিং, আবার বসন্তের সময় তারা কি করতে পারে, তারা নতুন করে জন্ম নিতে পারে। ক্লিয়ার? তাহলে প্রথম স্ট্যান্ডার্ড যেটা মেন থিম সেটা হচ্ছে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কাজ করছে। ডেস্ট্রয়ার কোন দিক থেকে না, পুরনো জিনিসকে সে নিয়ে চলে যাচ্ছে এবং নতুন জিনিস সে সৃষ্টি করছে। এটা হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড পিবি শেলি বলেছেন, এটাই হচ্ছে ওয়েস্ট উইন্ডের ফাংশন। এখান থেকে জাস্ট তোমাকে একটা কোশ্চেন মনে রাখতে হবে, যেটা 6 নম্বরের কোশ্চেন দিতেই পারে, যে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে ওয়েস্ট উইন্ড কি রকম কাজ করে থাকে। এরপর আছে স্ট্যান্ডার্ড 2। দেখো, স্ট্যান্ডার্ড 2 এ এক কথায় ওয়েস্ট উইন্ডকে কবি এখানে প্রেজেন্ট করেছেন ওমনি প্রেজেন্ট হিসাবে। ওমনি প্রেজেন্ট মিন্স হচ্ছে যার আচরণ বা যার বিচরণ সব জায়গায়, অর্থাৎ জল, স্থল, আকাশ সমস্ত জায়গাতেই যার অবাধে যে বিচরণ করতে পারে। ইন দ্য স্কাই ইট ড্রাইভস দ্য লুজ ক্লাউডস এন্ড ইজ দ্য হারবিঞ্জার অফ রেন এন্ড লাইটনিং। ইন দ্য স্কাই, আকাশে, ইট ড্রাইভস দ্য লুজ ক্লাউডস, আকাশের ক্ষেত্রে কি করে না, ওয়েস্ট উইন্ড লুজ ক্লাউডস কে মাটিতে ঝরিয়ে নিয়ে আসে, দ্যাট মিন্স বৃষ্টির আকারে, এন্ড ইজ দ্য হারবিঞ্জার অফ রেইন এন্ড লাইটনিং, এবং যখন ওয়েস্ট উইন্ড আসবে তখন তোমাকে বুঝে নিতে হবে, হারবিঞ্জার দ্যাট মিন্স মেসেঞ্জার, তোমাকে বুঝে নিতে হবে যে এখন বৃষ্টি এবং বজ্রপাত হবে, অর্থাৎ বৃষ্টি এবং বজ্রপাতের আগমন ঘটায় কে না, ওয়েস্ট উইন্ড। তার মানে ওয়েস্ট উইন্ড এলে তোমাকে বুঝে নিতে হবে যে এখনই বৃষ্টি এবং বজ্রপাত শুরু হবে। ইট সিমস অ্যাজ ইট ওয়ার দ্য ডার্ট অফ দ্য ডাইং ইয়ার, পাশাপাশি ওয়েস্ট উইন্ড কি ঘোষণা করে যে একটা বছরের শেষ, একটা বছর শেষ হচ্ছে এবং একটা বছর শুরু হবে, এটা ঘোষণা করে। তাহলে বোঝা গেল যে আজকে আমরা যে দুটো পড়াটা আলোচনা করব, স্ট্যান্জা 1 এবং স্ট্যান্জা 2। স্ট্যান্জা 2 এতে পিবি শেলি দেখিয়েছেন যে ওয়েস্ট উইন্ড সর্বত্র বিরাজমান, জল, স্থল, বায়ু বা জল, স্থল, আকাশ সর্বত্র সমানভাবে ওয়েস্ট উইন্ড বিচরণ করতে পারে, এবং ওয়েস্ট উইন্ডের যখন আগমন ঘটবে তোমাকে বুঝে নিতে হবে যে একটা বছর শেষ হচ্ছে এবং একটা বছর সূচনা হবে, এবং কোন বছরটা শেষ হচ্ছে না, পুরাতন বছরটা শেষ হচ্ছে এবং নতুন বছরের আগমন ঘটবে, যেখানে কি না নতুন নতুন জিনিস সৃষ্টি হবে। এটা হচ্ছে সেকেন্ড স্ট্যান্জা। এবং সেকেন্ড স্ট্যান্জায় আরেকটা গুরুত্বপূর্ণ কি আছে না, যখন ওয়েস্ট উইন্ডের আগমন ঘটবে তখন তোমাকে বুঝে নিতে হবে যে ওয়েস্ট উইন্ড কিসের মেসেঞ্জার না, রেন এবং লাইটনিং এর বার্তা বয়ে আনছে কে না, ওয়েস্ট উইন্ড। ফার্স্ট স্ট্যান্জায় আমরা কি দেখেছিলাম, ফার্স্ট স্ট্যান্জায় দেখেছিলাম ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে কাজ করছে, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের দুটো ফাংশন, একটা হচ্ছে ডেস্ট্রয়ার এবং একটা হচ্ছে প্রিজার্ভার। ডেস্ট্রয়ার কিভাবে কাজ করছে এবং প্রিজার্ভার কিভাবে কাজ করছে এটা আমরা দেখেছিলাম। ঠিক, যেহেতু আজকে দুটো স্ট্যান্জা পড়বো, আমি বারবার বলছি দুটো স্ট্যান্জার উপরে আমি জোর দিচ্ছি, কিন্তু আমরা বাকি তিনটে স্ট্যান্জারও থিম মোটামুটি ভাবে জেনে রাখবো, কিন্তু নেক্সট ক্লাসে আমরা সেগুলো একটু ভালোভাবে দেখবো। স্ট্যান্জা 3। অন দ্য সি দ্য ওয়েস্ট উইন্ড মেক্স দ্য মেডিটেরেনিয়ান এন্ড দ্য আটলান্টিক পার্টস দেয়ার ওয়াটার্স। ওয়েস্ট উইন্ড কি করছে না, মেডিটেরেনিয়ান এবং আটলান্টিক যে সমুদ্র আছে, যে ওশেন আছে, তাদের দুভাগে ভাগ করে দিচ্ছে, সো দ্যাট ইট মে রিচ সাবমেরিন ওয়েটস এন্ড প্ল্যান্টস, যে কারণে ওয়েস্ট উইন্ড না জলের নিচে অবস্থিত যে সমস্ত প্ল্যান্টস গুলো আছে তাদের কাছে পৌঁছাতে পারে, এন্ড মেক্স দেম কাস্ট অফ দেয়ার ড্রাই লিভস, এবং তাদের যে পুরনো লিভস গুলো আছে সেগুলো সে বয়ে নিয়ে চলে যেতে পারে বা মৃত
লিভস গুলোকে সে বয়ে নিয়ে যেতে পারে। তাহলে দেখা গেল যে 3 নম্বর স্ট্যান্ডায় কবি বলছেন যে মেডিটেরিয়ান সি এবং আটলান্টিক সি এ এখানে কাজ করছে ওয়েস্ট উইন্ড। ক্লিয়ার? স্ট্যান্ডা 4, দ্য পোয়েট কনসিয়াস অফ হিজ ওন লিমিটেশন। আমরা ইন্ট্রোডাকশনে দেখেছিলাম যে কবি তার নিজের লিমিটটা জানেন এবং উনি কি করছেন না উনি ওয়েস্ট উইন্ডকে ইনভোক করছেন বা ওয়েস্ট উইন্ডের কাছে প্রার্থনা করছেন ফর লোন অফ স্ট্রেংথ। ওয়েস্ট উইন্ডের যে ক্ষমতা সেটা উনি ধার চাইছেন ওয়েস্ট উইন্ডের কাছে যে আমার স্পিরিটের সঙ্গে তোমার যে স্পিরিট, তোমার যে স্ট্রেংথ সেটাকে একাত্মবোধ করে নাও। স্ট্যান্ডা 5, হি প্যাশনেটলি ইনভোকস ইট। কবি ওয়েস্ট উইন্ডকে ইনভোকস করছেন টু আইডেন্টিফাই ইটস স্পিরিট উইথ হিজ, অর্থাৎ তার নিজের সাথে ওয়েস্ট উইন্ডের যে স্ট্রেংথ, ওয়েস্ট উইন্ডের যে স্পিরিট একাত্মবোধ করার জন্য। সো দ্যাট সেই কারণে হি মে ব্রিথ টু দ্য ক্যালাস। ক্যালাস মিন্স হচ্ছে উদাসী। ক্যালাস ওয়ার্ল্ড দ্য ইনস্পিরিং নোট অন দ্য কামিং মিলেনিয়াম, অর্থাৎ এই যে উদাসীন জগৎ, এই জগৎ শেষ হবে এবং মিলেনিয়াম দ্যাট মিন্স এবং একটা নবযুগের সঞ্চার ঘটবে। মিলেনিয়াম মিন্স হচ্ছে নবযুগ বা নতুন একটা জগৎ, বা তুমি বলতে পারো সত্য যুগ। যে সত্য যুগের যে আগমন ঘটবে সেখানে একাত্মবোধ করে নিতে চাইছেন। ক্লিয়ার? আশা করি এই পর্যন্ত তোমার কাছে পরিষ্কারভাবে ক্লিয়ার হলো। টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, কেন কি তোমার মতো অনেকেরই হেল্প হবে। এবং তোমার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। ঠিক আমি এর নেক্সট পার্ট যখন তোমাকে পড়াবো তখন আমি সেখানে ক্লিয়ার করার চেষ্টা করব। পাশাপাশি তুমি যদি নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশনের নিতে চাও বা তোমার যদি প্রয়োজন হয় অথবা তোমার যদি অনলাইন গাইডেন্সের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তুমি ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার দেওয়া আছে তুমি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। স্ট্যান্ডা 1, পিবি শেলি কিভাবে সম্বোধন করছে প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি উনি পার্সনিফাইজ করছেন। কি বলছেন? ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। ওয়াইল্ড মিন্স হচ্ছে দুরন্ত। উনি কি বলছেন? ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে দুরন্ত ওয়েস্ট উইন্ড, পশ্চিমা বাতাস। হে দুরন্ত পশ্চিমা বাতাস, দাও ব্রেথ অফ অটামস বিং। বিং মিন্স হচ্ছে হওয়া, অর্থাৎ উনি ওয়েস্ট উইন্ডকে বলছেন যে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে দুরন্ত পশ্চিমা বাতাস, দাও তুমি, তুমি কি না ব্রেথ অফ অটামস বিং, তুমি হচ্ছে অটামের নিঃশ্বাস, অর্থাৎ তুমি হচ্ছে অটামের প্রাণ। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড, দাও তোমার ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, অর্থাৎ তোমার অদৃশ্য আগমনে দ্য লিভস ডেড, তুমি এটা এভাবে করতে পারো দ্য ডেড লিভস, অর্থাৎ মৃত যে সমস্ত পাতাগুলো সেগুলো কি হচ্ছে আর ড্রাইভেন, সেগুলো দূরে চলে যাচ্ছে, উড়ে যাচ্ছে। কিভাবে? লাইক ঘোস্ট, ভূতের মতন। ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিটিং, অর্থাৎ যখন কোনো ম্যাজিশিয়ান, এনচেন্টার মিন্স হচ্ছে ম্যাজিশিয়ান, যখন কোনো ম্যাজিশিয়ানের আগমন ঘটে তখন কি হয় না ভূত যেমন পালিয়ে যায়, ফ্লিটিং মিন্স হচ্ছে রান অ্যাওয়ে, যেমন পালিয়ে যায়, ঠিক তোমার আগমনে কি হচ্ছে গাছের যে ডেড লিভস গুলো আছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এখানে ওয়েস্ট উইন্ডের সাথে কাকে তুলনা করেছেন? না ম্যাজিশিয়ানকে তুলনা করেছেন। আবার বলছি, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে দুরন্ত পশ্চিমা বাতাস, দাও ব্রেথ অফ অটামস বিং, তুমি হচ্ছে অটামের নিঃশ্বাস, অর্থাৎ অটামের প্রাণ তুমি। দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স, তোমার অদৃশ্য আগমনে কি হয় দ্য ডেড লিভস, মৃত পাতাগুলো আর ড্রাইভেন উড়ে চলে যায় বা পালিয়ে যায়, লাইক ঘোস্ট, ভূতের মতন। যেরকম ভাবে ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিটিং, যেমন ভাবে একটা ম্যাজিশিয়ানের যখন আগমন ঘটে, অর্থাৎ ম্যাজিশিয়ানের আগমন ঘটলে কি হয় ভূত যেমন তাকে দেখে পালিয়ে যায়, ঠিক একই রকম ভাবে হে দুরন্ত পশ্চিমা বাতাস, তোমার যখন আগমন ঘটে তখন গাছের যে সমস্ত মৃত পাতাগুলো আছে সেগুলো ভূতের মতো পালিয়ে যায়। ক্লিয়ার? 3টে লাইন। তারপরে দেখো এরপরে কি বলছে? ইয়েলো, ব্ল্যাক, পেল এন্ড হেকটিক রেড। উনি যে পাতাগুলোর কথা বলছেন সেই পাতাগুলোকে উনি এরকম কালারে বলছেন, হলুদ, কালো, পেল এবং লাল রঙের। পেল মিন্স হচ্ছে ফ্যাকাসে, এগুলো কি হয়? এগুলো চলে যায়। পেস্টিলেন্স, স্ট্রাইকেন, মাল্টিটিউড, অর্থাৎ রোগাগ্রস্ত যে সমস্ত পাতাগুলো আছে। ও দাও হু চ্যারিওটেস্ট টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। চ্যারিওটেস্ট মিন্স হচ্ছে বয়ে নিয়ে যায়, আর তুমি কি করো? তুমি সেগুলোকে চ্যারিওটেস্ট, তুমি সেগুলোকে ক্যারি করে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড। ডার্ক উইন্ট্রি বেড মিন্স হচ্ছে দেখো আমরা জানি যে এই সমস্ত পাতাগুলোকে বয়ে নিয়ে কি করে না তাদের একদম গোটা শীতকাল জুড়ে, উইন্টারি বেড মিন্স হচ্ছে থ্রু আউট দ্য উইন্টার, গোটা শীতকাল জুড়ে কি হয় তাদের মাটির নিচে বপন করে দেওয়া হয়। দ্যাট মিন্স তারা মাটির নিচে পড়ে থাকে, একদম শীত ঘুমে চলে যায়। ক্লিয়ার? নেক্সট, দ্য উইন্ডস সিড হোয়ার দে লাই কোল্ড এন্ড লো। দেখো দ্য উইন্ডস সিড মিন্স হচ্ছে যে বীজগুলো উড়ে যায়, অর্থাৎ ওয়েস্ট উইন্ডের আগমনে ওয়েস্ট উইন্ডে শুধু পাতাই উড়িয়ে নিয়ে চলে যায়, ডেড লিভসে যে উড়িয়ে নিয়ে চলে যায় সেটা কিন্তু নয়, আর কি নিয়ে যায় তার সঙ্গে বীজও নিয়ে যায়। দেখো এখানে শুরু হচ্ছে কিন্তু ডেস্ট্রয়ার যে একটা
একটা ফাংশন সেটা শুরু হচ্ছে। দ্য উইন্ড সিড অর্থাৎ বীজগুলোকেও কিন্তু উড়িয়ে নিয়ে চলে যায়। আমরা কি জানি যে ডানা কিসের কাজে লাগে? ডানা হচ্ছে ওড়ার জন্য কাজে লাগে। তো ওয়েস্ট উইন্ড কি করছে? বীজগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই জন্য বলা হচ্ছে দ্য উইন্ড সিড। কেন কি? যেহেতু বীজগুলো ওয়েস্ট উইন্ডের মাধ্যমে উড়ে যাচ্ছে। হোয়ার দে লাই কোল্ড এন্ড লো, এই বীজগুলোকে উড়িয়ে নিয়ে গিয়ে তুমি কোথায় রাখছো না? লাই কোল্ড মিন্স হচ্ছে তুমি গোটা শীতকাল জুড়ে তাদের মাটির নিচে বপন করে রাখছো, এন্ড লো এখানে লো মিন্স হচ্ছে মাটির নিচে। লো আর্থ লাইক এ কর্পস উইথিন ইটস গ্রেভ, এবং তুমি সেগুলোকে কিভাবে রাখছো? যেমন মাটির নিচে কোনো মৃত ব্যক্তিকে, কর্পস মিন্স হচ্ছে ডেড বডি, কোনো মৃত ব্যক্তিকে তার কবরে যেমন সজ্জায়িত করে রাখে বা সাইতো রাখে, ঠিক সেরকম ভাবে ওয়েস্ট উইন্ড তুমি কি করছো না? এই উইন্ড সিড গুলোকে নিয়ে তাদের কবরের মধ্যে তুমি রেখে দিচ্ছ। আনটিল কতক্ষণ না পর্যন্ত? আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, যতক্ষণ না পর্যন্ত। দাইন মিন্স হচ্ছে তোমার, অ্যাজিওর, অ্যাজিওর মিন্স হচ্ছে ক্লিয়ার ব্লু, সিস্টার, সিস্টার মিন্স হচ্ছে এখানে স্প্রিং এর কথা বলা হচ্ছে, অর্থাৎ জিফারের কথা বলা হচ্ছে। অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং শ্যাল ব্লো, যতক্ষণ না পর্যন্ত তোমার বোন অর্থাৎ জিফার যতক্ষণ না আসছে, অর্থাৎ স্প্রিং এক কথায় যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু তারা মাটির নিচে থাকছে। ক্লিয়ার? তাহলে এখানে কি দেখলাম? যে দ্য উইন্ড সিড অর্থাৎ সেই বীজগুলো যেগুলোকে ওয়েস্ট উইন্ড উড়িয়ে নিয়ে আসছে। হোয়ার দে লাই কোল্ড এন্ড লো, উড়িয়ে নিয়ে এসে কি করছে তারা? না সেই গোটা শীতকাল জুড়ে তারা মাটির নিচে রেখে দিচ্ছে। ইচ লাইক কিরকম ভাবে লাগছে না? ইচ লাইক এ কর্পস, কর্পস মিন্স হচ্ছে মৃত ব্যক্তির মতন বা ডেড বডির মতন। উইথিন ইটস গ্রেভ, যেমন ভাবে একটা মৃত ব্যক্তিকে তার কবরে রাখা হয়, ঠিক সেরকম ভাবে ওয়েস্ট উইন্ড এই বীজগুলোকে মাটির নিচে সেইভাবে সাইতো রাখছে। কতক্ষণ না পর্যন্ত? আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লো, যতক্ষণ না পর্যন্ত তোমার সেই ক্লিয়ার ব্লু জিফার অর্থাৎ ভার্নাল ওয়েস্ট উইন্ড মতলব তোমার বোন অর্থাৎ স্প্রিং যতক্ষণ না পর্যন্ত আসছে, বা সেই স্প্রিং এর মৃদুমন্দ বাতাস বা স্প্রিং এর মৃদুমন্দ ওয়েদার যতক্ষণ না আসছে ততক্ষণ তারা কিন্তু মাটির নিচে সাইটো থাকছে। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট, এরপরে তোমার স্প্রিং কিভাবে আসছে, তোমার যে বোন কিভাবে আসছে। হার ক্যালেরিয়ানস ওভার দ্য ড্রিমিং আর্থ, ড্রিমিং আর্থ কথার অর্থ হচ্ছে স্লিপিং আর্থ ইন উইন্টার, অর্থাৎ শীতকালে কি হচ্ছিল? সবাই ঘুমাচ্ছিল মাটির নিচে। হার ক্যালেরিয়ন অর্থাৎ তার যে ডাক, তার যে চিৎকার, সে কি করছে? ওভার দ্য ড্রিমিং আর্থ অর্থাৎ সে যখন তার যখন আগমন ঘটছে এই ড্রিমিং আর্থের উপরে, সে তখন যেন সবাইকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে আসছে। এন্ড ফিল উইথ লিভিং হিউজ এন্ড অডোরস প্লেন এন্ড হিল, এবং তার যখন আগমন ঘটছে তখন সে কি করছে? এন্ড ফিল এবং পরিপূর্ণ করে দিচ্ছে। কি পরিপূর্ণ করে দিচ্ছে? কি দিয়ে? উইথ লিভিং হিউ, লিভিং হিউ মিন্স হচ্ছে যে এখানে তোমার কালার্স, রং বেরঙের কালার্স, এন্ড অডোরস, অডোরস মিন্স হচ্ছে সেন্ট, অর্থাৎ রং বেরঙের যে সমস্ত কালার, এবং হচ্ছে অডোর মিন্স হচ্ছে সেন্ট, বিভিন্ন ধরনের সেন্ট, সেই সেন্ট দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছে। ফিল কি পরিপূর্ণ করছে? প্লেন এন্ড হিল অর্থাৎ ভ্যালি এবং পাহাড় পর্বত সমস্ত জায়গায় যেন প্লাবিত করে দিচ্ছে। অর্থাৎ যখন স্প্রিং এর আগমন ঘটছে তখন কি হচ্ছে না? স্প্রিং এর আগমনের ফলে তুমি যে মাটির নিচে যে সমস্ত বীজগুলোকে সাহিত্য করে রেখেছিলে সেখান থেকে আবার নতুন করে গাছের জন্ম নিচ্ছে এবং সেখানে ফুল ফুটছে এবং সেখান থেকে মৃদুমন্দ সেন্ট বার হচ্ছে, যে সমস্ত সেন্ট গুলো কি হচ্ছে না? গোটা পাহাড় গোটা উপত্যকাকে প্লাবিত করে দিচ্ছে। উনি এখানে একটা মেটাফর ইউজ করেছেন, লাইনটা আমি পরে আসছি। ওয়াইল্ড স্পিরিট, হে দুরন্ত স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, তোমার সমস্ত জায়গায় কি দেখা যায়? তোমার উপস্থিত দেখা যায়। ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার হিয়ার ও হিয়ার, হে দুরন্ত ওয়েস্ট উইন্ড তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কাজ করছো ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসাবে। আমরা দেখেছি যে প্রথমে যে 6টা লাইন পড়েছে সেখানে ডিস্ট্রয়ার হিসাবে কাজ করেছে কে না? ওয়েস্ট উইন্ড। তারপর থেকে যে লাইনগুলো আমরা দেখেছি সেই লাইনে দেখেছি যে প্রিজার্ভার হিসাবে কাজ করেছে। ক্লিয়ার? আমি এখানে আবার বলছি, হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, তার এই ড্রিমিং আর্থের উপরে আগমন অর্থাৎ স্লিপিং আর্থের উপরে স্প্রিং এর যে আগমন, এবং তার যখন আগমন ঘটে ক্ল্যারিয়ন যখন অর্থাৎ উনি তার বাঁশি বাজিয়ে যখন তার আগমন ঘটে তখন কি হয়? ফিল উইথ লিভিং হিউজ এন্ড অডোরস প্ল্যান এন্ড হিলস, সমস্ত উপত্যকা সমস্ত পাহাড় পর্বত অর্থাৎ চারিদিকে যেন তার সুগন্ধে তার যেন রং বেরঙের ফুলে পরিপূর্ণ হয়ে ওঠে। ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, কি না? হে দুরন্ত স্পিরিট তোমার সব জায়গায় তুমি বিচরণ করতে পারো, ডিস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার, এবং তোমার আগমনটা যেন ডিস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবেই ঘটে। হিয়ার ও হিয়ার তুমি কি শুনতে পাচ্ছ? দেখো এখানে আমি একটা লাইন যেটা ছেড়েছি, ড্রাইভিং সুইট বার্ডস লাইক ক্লাউডস টু ফোয়েট ইন ইয়ার, এখানে তোমার হচ্ছে যে স্প্রিং এর কথা বলা হচ্ছে, সে কিভাবে আগমন ঘটে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে কি হয় দেখো, ইট ইজ এ মেটাফর জাস্ট এজ শেফার্ড টেকস হিজ লাভ অফ শিপ, যে শেফার্ড হয় দেখো ছবিতে, যে শেফার্ড হয় সে কি করে? তার যে শিপস গুলোকে আছে সেগুলো সে মাঠে তাড়িয়ে নিয়ে যায়। কেন নিয়ে যায়? ইন অর্ডার টু গেজ অর ফিড, তাদের মাঠে চড়ানোর জন্য অথবা খাবার খাওয়ানোর উদ্দেশ্যে। ঠিক একই রকম ভাবে স্প্রিং যখন আগমন ঘটে তখন স্প্রিং ওই শেফার্ডের মতন, শেফার্ড যেমন তার শিপস গুলোকে তাড়িয়ে নিয়ে যায়, স্প্রিং
স্প্রিংও সেগুলো ক্ল্যারিয়ন, অর্থাৎ স্প্রিং তার ক্ল্যারিয়নের মাধ্যমে কি করে, যে সমস্ত ওই ড্রিমিং আর্থের মধ্যে যে সমস্ত বীজগুলো শায়িত অবস্থায় আছে তাদের জাগিয়ে তোলে এবং কি করে, দ্য বার্ডস আউট অফ দ্য সিডস, এবং বীজ থেকে তাদের নতুন গাছের সৃষ্টি করতে বলে, এবং সেখানে কি হয়, বিভিন্ন ধরনের রং বেরঙের ফুল ফোটে এবং সেগুলো গোটা বাতাসকে যেন কি হয় না, সুন্দর সুগন্ধে পরিপূর্ণ করে দেয়। বোঝা গেল? এরপরে যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল সেটা হচ্ছে ডেস্ট্রয়ার এন্ড প্রিজার্ভার। ফার্স্ট স্ট্যান্ডাতে দেখো, ডেস্ট্রয়ার অফ ওল্ড লিভস এন্ড প্রিজার্ভার অফ দ্য সিডস, এটা মনে রাখবে যে ওয়েস্ট উইন্ডের কি ফাংশন, একটা হচ্ছে ডেস্ট্রয়ার অফ দ্য লিভস অর্থাৎ ওল্ড লিভস, পুরনো পাতাগুলোকে ধ্বংস করে, এন্ড প্রিজার্ভার অফ দ্য সিডস, এবং বীজ সংরক্ষণ করে রাখে। সেলি ইনভোকস দ্য ওয়েস্ট উইন্ড ইন হার টু ফোল্ড ক্যাপাসিটি। সেলি এখানে ওয়েস্ট উইন্ডকে দুটো ফাংশনে ভাগ করেছেন। কি কি? দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ দ্য ডিস্ট্রয়িং এজেন্সি ডাজ অ্যাওয়ে উইথ অল দ্যাট ইজ রটন এন্ড লাইফলেস। ওয়েস্ট উইন্ড কি করে, সমস্ত জড় বস্তুকে যাদের মধ্যে প্রাণ নেই এবং যেগুলো খুব খারাপ রটন সেগুলোকে কি করে, সেগুলোকে নিয়ে চলে যায়। ডাজ অ্যাওয়ে মানে ক্লিয়ার, পরিষ্কার করে নিয়ে চলে যায়। ডিস্ট্রয়িং এজেন্সি হিসেবে কাজ করে ওয়েস্ট উইন্ড কাদের ক্ষেত্রে, রটন এন্ড লাইফলেস লিভস এর ক্ষেত্রে। বাট অ্যাজ এ ক্রিয়েটিভ এজেন্সি, আবার ওয়েস্ট উইন্ডের আরেকটা দিক আছে যেটা ক্রিয়েটিভ এজেন্সি হিসেবে কাজ করে। সি প্রিজার্ভ দ্য সেড হুইচ উইল ফিল দ্য প্ল্যান্টস এন্ড দ্য হিলস উইথ অডর এন্ড হিউজ। আবার ওয়েস্ট উইন্ড কি করে না, বীজগুলোকে মাটির নিচে সংরক্ষণ করে রাখে। যখন স্প্রিং এর আগমন ঘটে তখন সেগুলো কি হয়, সেখান থেকে নতুন করে গাছের সৃষ্টি হয় এবং সেগুলো গোটা আকাশ বাতাস যেন রং বেরঙের ফুল দিয়ে তাদের সুগন্ধ দিয়ে পরিপূর্ণ করে তোলে। তাহলে এখানে একটা প্রিজার্ভার হিসেবে কাজ করছে। সেলি উইশড সিমিলারলি টু ডু অ্যাওয়ে উইথ অল দ্যাট ওয়াজ রটন এন্ড হার্মফুল। একই রকম ভাবে সেলি এটা চাইছেন যে আমাদের এই পৃথিবীতে যে সমস্ত উদাসীন পৃথিবীতে যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো খারাপ সেগুলো যেন ধ্বংস হয়ে যায়। ইন অর্ডার দ্যাট হি মাইট বিল্ড অন দ্য রুইন অফ দ্য ওল্ড স্ট্রাকচার অফ হিজ ড্রাইং, এবং যেন নতুন কিছু সৃষ্টি হয়। ক্লিয়ার? ফার্স্ট স্ট্যান্জা। নেক্সট সেকেন্ড স্ট্যান্জা। সেকেন্ড স্ট্যান্জা কি বলছে? দাও অন হুজ স্ট্রিম। Thou on whose stream means হচ্ছে the west wind is sweeping above the sky is compared to a stream which bears away clouds as a river carries on its deadly. এখানে ওয়েস্ট উইন্ড কে একটা স্ট্রিমের সাথে তুলনা করা হয়েছে। স্ট্রিম কি করে না, স্ট্রিম সবসময় গাছের পুরোনো লতা পাতাগুলোকে যেমন বয়ে নিয়ে চলে যায়, ক্যারি করে নিয়ে চলে যায়, ঠিক একই রকম ভাবে এখানে ওয়েস্ট উইন্ড কি করছে না, মেঘকে ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে। Thou on whose stream mid the state skies commotion. ওয়েস্ট উইন্ড কে বলছে যে তুমি কি করছো না, তুমি আকাশে গিয়ে তুমি আকাশে উঠে যাচ্ছ এবং সেখানে গিয়ে তুমি একটা ট্রাভেল সৃষ্টি করছো। স্কাই ইজ কমন, দ্যাট ইজ দ্য ডিস্টারবেন্স অফ দ্য অ্যাটমসফিয়ার কজড বাই দ্য ওয়েস্ট উইন্ড। তুমি অ্যাটমসফিয়ারে একটা ডিস্টারবেন্স সৃষ্টি করছো, একটা তোলপাড় সৃষ্টি করে ফেলেছো আকাশে গিয়ে। আর তার ফলে কি হচ্ছে, লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস। আর তার ফলে লুজ ক্লাউডস গুলো যেগুলো আছে সেগুলো এই পৃথিবীতে ডিকেইং লিভস এর মতন আর সেড ঝরে পড়ছে। সুপ ফ্রম দ্য ট্যাঙ্গেল পাউজ অফ হেভেন এন্ড ওশেন। দেখো এখানে হেভেন এন্ড ওশেন এটাকে একটা বড় গাছের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে হেভেন এবং ওশেন যেটাকে গাছের সঙ্গে তুলনা করা হয়েছে, এখানে হেভেনকে তুমি ধরে নাও, হেভেনে আছে গাছের ডেড লিভস যেগুলো হচ্ছে তোমার মেঘ, এবং ওশেনকে বলা হচ্ছে যে গাছের রুটস যেটা হচ্ছে ওশেনে আছে। ক্লিয়ার? দেখো এখানে এই লাইনটা যদি ব্যাখ্যা করা হয় যে লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস আর সেড সুপ ফ্রম দ্য ট্যাঙ্গেল পাউজ অফ হেভেন্স এন্ড ওশেন। দেয়ার ইজ এ ভাস্ট ট্রি হুজ রুটস ইন দ্য ওশেন এন্ড হুজ ব্রাঞ্চেস গো অফ ইনটু দ্য স্কাই। দেখো এখানে একটা গাছের সঙ্গে তুলনা করা হয়েছে যার রুটস গুলো কোথায় আছে না ওশেনে, এবং যার ব্রাঞ্চেস গুলো কোথায় আছে না আকাশে। ফ্রম দ্য ব্রাঞ্চেস অফ দিস ট্রি ফল লুজেন ক্লাউডস। এবার গাছের যে পাতাগুলো সেগুলোকে তুলনা করা হয়েছে লুজ ক্লাউডস এর সাথে। সেগুলো কি করছে, সেগুলো ঝরে পড়ছে ওয়েস্ট উইন্ড এর সাথে। যেমন ভাবে ওয়েস্ট উইন্ড কি করে না, গাছের অর্ডিনারি যে রটেন লিভস গুলো আছে বা ডেড লিভস গুলো আছে সেগুলো যেমন উড়িয়ে নিয়ে চলে যায়, সেরকম ওয়েস্ট উইন্ডও যেন সেই আকাশের বা হেভেন থেকে কি করছে, যে লুজ ক্লাউডস গুলো আছে সেগুলোকে ঝরিয়ে ফেলছে। দিস ক্লাউডস ফল অন দ্য সারফেস অফ দ্য ওয়েস্ট উইন্ড জাস্ট অ্যাজ রটন লিভস ফ্রম এ ট্রি ফল অন দ্য আর্থ বিলো। যেমন ওয়েস্ট উইন্ড কি করে না, কোনো গাছের থেকে তার মৃত পাতাগুলোকে ছড়িয়ে ফেলে, একই রকম ভাবে ওয়েস্ট উইন্ড আকাশে গিয়ে একটা ডিস্টারবেন্সের সৃষ্টি করছে, একটা উত্তাল পাতাল পরিবেশের সৃষ্টি করছে, যার ফলে মেঘগুলো কি হচ্ছে, সেই ডেড লিভস এর মতো মাটিতে ঝরে পড়ছে। ক্লিয়ার? এবং একটা স্টর্মি কন্ডিশনের সৃষ্টি করছে। অ্যাঞ্জেলস অফ রেন এন্ড লাইটনিং। অ্যাঞ্জেলস মিন্স হচ্ছে মেসেঞ্জার, এবং তুমি কি বয়ে নিয়ে আসছো, তুমি বয়ে আনছো, অর্থাৎ তুমি বার্তা বয়ে আনছো কিসের, অফ রেন এন্ড লাইটনিং। রেন এন্ড লাইটনিং এর বার্তা তুমি বয়ে আনছো, দ্যাট মিন্স স্টর্মি ওয়েদারের। দে আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দাইন এয়ারি সার্চ। এয়ারি সার্চ মিন্স হচ্ছে ওয়েভস অফ এয়ার, অর্থাৎ বাতাস, বাতাসের যে ঢেউ সেটা ছড়িয়ে আছে কোথায়, অন দ্য ব্লু সারফেস অফ দাইন, অর্থাৎ গোটা আকাশ জুড়ে। ক্লিয়ার? নেক্সট, লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড। তুমি কিরকম কমোশনের
সৃষ্টি করছো। দেখো পিবি সেলি বলছেন যে ওয়েস্ট উইন্ড আকাশে গিয়ে একটা ডিস্টারবেন্স, একটা উথাল পাথালের সৃষ্টি করছে মেঘের মধ্যে। সেটা কিরকম উনি একটা কম্পেয়ার দিচ্ছেন, উনি এখানে সিমিলি ইউজ করেছেন। কিরকম? লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড। কিরকম সিচুয়েশন সৃষ্টি করছে না ওয়েস্ট উইন্ড আকাশে গিয়ে? লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফায়ার্স মেন্ট। দেখো আমরা আগেই দেখলাম যে ওয়েস্ট উইন্ড কি করছে না আকাশে গিয়ে তার যে এয়ারি সার্জ তার মাধ্যমে একটা উথাল পাথালের পরিবেশ তৈরি করেছে। সেটা কিরকম উনি কম্পেয়ার করছেন, একটা সিমিলি ইউজ করছেন। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড, ঠিক যেরকম ভাবে সেই উজ্জ্বল বা চকচকে যে চুলগুলো আপলিফটেড অর্থাৎ রেজড উঠে থাকে। কোথা থেকে উঠে থাকে? ফ্রম দ্য হেড অফ সাম ফায়ার্স মেডেন। ফায়ার্স মিন্স হচ্ছে মদমত্ত, মেন্ট মিন্স হচ্ছে ওয়াইনের যে দেবতা তার ফলোয়ার্সদের বলা হচ্ছে মেন্ট। তারা উন্মত্ত ভাবে এবং মদমত্ত হয়ে যখন নাচানাচি করে তখন তাদের চুলগুলো ঠিক যেরকম অবস্থা হয় ঠিক সেরকম তুমি একটা পরিবেশের সৃষ্টি করেছো। ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ হাইস্ট। দেখো জেনিথ মিন্স হচ্ছে দ্য হাইয়েস্ট পয়েন্ট, অর্থাৎ এখানে হরাইজন মিন্স হচ্ছে একদম মাটি থেকে অর্থাৎ গ্রাউন্ড লেভেল থেকে, যেখানে তোমার আকাশ এবং মাটি আমরা দেখতে পাই কোন উঁচু জায়গায় দাঁড়ালে কি হয় না আকাশ এবং মাটি হয়তো একটা জায়গায় মিশে যায়, ঠিক সেরকম অর্থাৎ একদম লোয়ার লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত তুমি কি করছো সেখানে একটা উথাল পাথালের পরিবেশ সৃষ্টি করেছো। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, দ্যাট মিন্স দ্য লং ওয়েভি ক্লাউডস দ্যাট হর্ল্ড এ কামিং স্টর্ম। অর্থাৎ এখানে লক্স কে তুলনা করা হয়েছে কার সাথে? এখানে লক্স অর্থাৎ এই মেইন লক্স এর সাথে বা তার যে ফলোয়ার্স আছে তাদের লক্স এর সঙ্গে তুলনা করা হয়েছে ক্লাউড কে। লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম। আর আকাশে কি হচ্ছে? এরকম প্রচুর পরিমাণে মেঘের সৃষ্টি হচ্ছে, যার ফলে কি বোঝা যাচ্ছে যে অ্যাপ্রোচিং স্টর্ম, এখনই ঝড় বা ঝড়ের সৃষ্টি হবে। ক্লিয়ার? নেক্সট, দাও ডার্চ। ডার্চ মিন্স হচ্ছে ফিউনারাল সং, অর্থাৎ যখন কোনো ব্যক্তি মারা যায় সেই সময় যে গান গাওয়া হয় সেটা হচ্ছে ফিউনারাল সং বলা হয় তাকে। অর্থাৎ তুমি ফিউনারাল সং গাইছো কেন? অফ ডাইং ইয়ার। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি ঘোষণা করছো যে একটা বছর শেষ হয়ে যাচ্ছে বা বছর মারা যাচ্ছে, তুমি তার ঘোষণা করছো। টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ এ ফার্স্ট সিপালচার। সিপালচার মিন্স হচ্ছে গ্রেভ। তুমি কি ঘোষণা করছো? টু হুইচ দিস ক্লোজিং নাইট, আজকের রাতেই এই বছর সমাধিস্থ হবে। ভল্টেড, এবং তার যে সমাধি সেটা কিরকম হচ্ছে না? ভল্টেড মিন্স হচ্ছে সেট, সেটা কি নিয়ে তৈরি হচ্ছে বা কি দিয়ে তাকে আকার দেওয়া হচ্ছে? উইথ অল দাই কংগ্রিগেটেড নাইট অফ ভেপার্স। কংগ্রিগেটেড নাইট অফ ভেপার্স মিন্স হচ্ছে অ্যাকুমুলেটেড মাস অফ ক্লাউডস, অর্থাৎ প্রচুর পরিমাণে কালো মেঘের সঞ্চার হয়েছে। ওয়াটার ভেপার্স ড্রাইভস আউট অফ বাই দ্য ওয়েস্ট উইন্ড, এবং ওয়েস্ট উইন্ডের ফলে প্রচুর পরিমাণে ওয়াটার ভেপার্স কি হয়েছে? আকাশে সৃষ্টি হয়েছে। আর ফর্মড ইনটু ব্ল্যাক ক্লাউডস, এবং কি হয়েছে না সেগুলো ব্ল্যাক ক্লাউডস এ পরিণত হয়েছে। আর এই ব্ল্যাক ক্লাউডস দিয়ে যেন তোমার সমাধি রচনা করা হচ্ছে, বা এই ব্ল্যাক ক্লাউডস দিয়েই হচ্ছে তোমার সমাধি তৈরি করা হয়েছে, শেপ তৈরি করা হয়েছে। ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার। সলিড অ্যাটমসফিয়ার মিন্স হচ্ছে অ্যাটমসফিয়ার রেন্ডার্ড সলিড বাই ডেন্স ক্লাউড, অর্থাৎ গভীর মেঘ দিয়ে একটা পরিবেশ তৈরি করা হয়েছে। হেন্স ইট লুকস লাইক এ সলিড ওয়াল, যেটা একটা সলিড ওয়ালের মতো মনে হচ্ছে। ব্ল্যাক এন্ড রেন, এই যে সলিড অ্যাটমসফিয়ার, দ্যাট মিন্স এই যে এখানে যে মেঘের কথা বলা হচ্ছে সলিড ক্লাউড তার কথা বলা হচ্ছে। ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার, অর্থাৎ ফ্রম হুজ সলিড ক্লাউড বা সলিড ব্ল্যাক ক্লাউডস, ওই সলিড ব্ল্যাক ক্লাউডস থেকে কি হবে? ব্ল্যাক রেন, অর্থাৎ ব্ল্যাক বৃষ্টি। এখানে বৃষ্টি ব্ল্যাক হতে পারে না, মেঘটা হচ্ছে ব্ল্যাক। তো তোমার ওইখান থেকে তোমার যে ব্ল্যাক ক্লাউড সেখান থেকে কি হবে? বৃষ্টি নেমে আসবে। ফায়ার এন্ড হেল, অর্থাৎ বজ্রপাত নেমে আসবে, ঝড় নেমে আসবে। উইল ফ্রস্ট ও হিয়ার, হে অন্য ওয়েস্ট উইন্ড বা হে দুরন্ত ওয়েস্ট উইন্ড, তুমি কি শুনতে পাচ্ছ যে তোমার আগমনে কি হবে? একটা বছর শেষ হবে এবং নতুন বছরের আগমন ঘটবে। এবং তোমার বছরটা কিভাবে শেষ হবে, তোমার সমাধিস্থ কিভাবে হবে সেটা উনি এখানে বলছেন। কিভাবে সমাধিস্থ হবে না? তোমার যে কবর রচনা করা হবে বা তোমার যে সমাধি রচনা করা হবে, সেপালচার। সেপালচার মিন্স হচ্ছে গ্রেভ। তোমার যে সমাধি যে রচনা করা হবে, অর্থাৎ ভল্টেড। ভল্টেড মিন্স হচ্ছে রচনা করা বা ক্রিয়েট করা বা শেপ দেওয়া। তোমার যে সমাধি রচনা করা হবে সেটা কি দিয়ে? অল দাই কংগ্রিগেটেড নাইট অফ ভেপার্স, অর্থাৎ ওয়েস্ট উইন্ড কি করেছে না ওয়েস্ট উইন্ড জলীয় বাষ্প সংগ্রহ করে প্রচুর পরিমাণে সূচিবদ্ধ মেঘ সৃষ্টি করেছে, এবং সেটা ব্ল্যাক টাইপের একদম গভীর কালো সূচিবদ্ধ মেঘ সৃষ্টি করেছে, একদম সলিড অ্যাটমসফিয়ার, দ্যাট মিন্স সলিড ক্লাউডের সৃষ্টি করেছে। এবং যেখান থেকে নেমে আসবে তোমার রেন নেমে আসবে, ফায়ার্স নেমে আসবে এবং হেল নেমে আসবে, এবং তার ফলে কি হবে? একটা বছরের সমাধিস্থ হবে এবং নতুন বছরের শুরু হবে। হে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, তুমি কি শুনতে পাচ্ছ? ক্লিয়ার? আই থিঙ্ক স্ট্যাঞ্জা 1 এবং স্ট্যাঞ্জা 2 তোমার কাছে ক্লিয়ার হলো। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে অবশ্যই তুমি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আমি নেক্সট ক্লাসে চেষ্টা করব যে তোমার ডাউট ক্লিয়ার করার। থ্যাংক ইউ।